বঙ্গোপসাগরে ঘাঁটি গেড়ে এ অঞ্চলের শান্তি বিনষ্টের পায়তারা চলছে। 14 দলের বৈঠকে আওয়ামী লীগ সভাপতি বললেন, রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই, মজুদ আছে আপৎকালীন খাদ্য। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পত্তি জব্দের নির্দেশ আদালতের। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। সিনেমার গল্পকেও হার মানালো বাস্তবতা। 13 দিনের কিলিং মিশনের পর আধা ঘন্টায় হত্যা। বন্ধু আক্তারুজ্জামান শাহিনের পরিকল্পনায় চরম নৃশংসতার শিকার হলেন এমপি আনোয়ারুল আজিম আনার। 2-3 মাস আগে রাজধানীর গুলশান ও বসুন্ধরায় শাহিনের ফ্ল্যাটে হয় হত্যার ছক। ঢাকায় গ্রেফতার শিমুল ভুঁইয়া ওরফে আমানুল্লাহ ফয়সাল ও মাস্টার মাইন্ড শাহিনের বান্ধবী শিলাস্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে বলে জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। তাকে হত্যা করার জন্য মূলত তাদের প্ল্যানটা ছিল প্রায় 2-3 মাস যাবত। তারা এই প্ল্যানটা করে আসছিল তাকে মেরে ফেলবে, এবং তারা মানে যে এখানে যে মাস্টার মাইন্ড তার বাসাটা হচ্ছে গুলশানের একটি বাসা, আরেকটি বাসা হচ্ছে বসুন্ধরা। এই দুইটি বাসাতেই মানে অনেক দিন যাবতেই প্রায় 2 মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দিবে। প্রথমে তারা একটি বাসা ভাড়া নেই সেখানে 25 তারিখ, এবং সেই বাসা ভাড়া এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে গিয়ে 30 তারিখ উঠবে, এবং তারা সেই মোতাবেকই মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি, এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন যিনি করবেন উনি, এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড, তারা 3 জনে মিলে 30 তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা। ওইখানে আরও 2 জনকে তারা হায়ার করে, অর্থাৎ এই বাসাতে আসা যাওয়া করবে এই 2 জনকে তারা ঠিকঠাক করে দেয়। এর মধ্যে একজন মানে জিহাদ অথবা জাহিদ, আর একজন হলো সিয়াম, ওইখানে ঠিক করে দেয়। তারপরে উনি যে মাস্টার মাইন্ড উনি সেখানে সব কিছু ঠিক করে কোন গাড়িটা ইউজ হবে, কাকে কত টাকা দিতে হবে সেগুলি ঠিকঠাক করে, কারা কারা থাকবে এই অপরাধটা সংগঠিত সবাইকে 5-6 জনকে রেখে উনি আবার 10 তারিখ উনি চলে আসছেন বাংলাদেশে চলে আসছেন। 13 তারিখ ওনাকে প্রথমে একটা সাদা গাড়িতে করে ফয়সাল নামে একজন ব্যক্তি তাকে সাদা গাড়িতে রিসিভ করার পরে ওনাকে সেখান থেকে নিয়ে আর কত দূর গেলেই সেখানে যে মূল হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে উনি আর হচ্ছে আমাদের ভিকটিম আর ফয়সাল এই গাড়িতে উঠে, আর ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা, সে বিষয়ে কিছুই জানে না, সে জাস্ট ক্যারিয়ার হিসেবে তাদেরকে নিয়ে ওই বাসায় যায়। জিহাদ অথবা জাহিদ এবং সিয়াম তারা আগে ভিতরে ছিল, সেটা 13 তারিখ 2:51 তারা সবাই ঢুকেছে, এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু মানে এই নৃশংস বর্বরচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। তাদের প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংঘটিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে, এবং সেটা একটা সুটকেসে করে, গ্রে কালারের সুটকেসে করে যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা জিহাদ, এরা 2 জন 2টা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল, ওইখানে গিয়ে সিয়াম জাহিদ ভারতীয় একজন ড্রাইভার, সেই ড্রাইভারটা তো জানেও না কি নিয়ে তারা চলে যায়। অপরাধীরা সেখানে করে তারাও একে একে তারা বাংলাদেশ চলে আসে, এবং ঠিকই 15 তারিখ মূল যে আমাদের কাছে আছে উনি এবং তার যে গার্লফ্রেন্ডটা গেছিল 30 তারিখ, এই 2 জন তারা বাংলাদেশে চলে আসে। 16 তারিখ মুস্তাফিজ চলে আসে। এভাবে পর্যায়ক্রমে ওরা যখনই বাংলাদেশে ঢুকে পড়েছে ঠিক তখনই যে মাস্টার মাইন্ড উনিও 10 তারিখে চলে আসছিল, ওরা যখন বাংলাদেশে একে একে ঢুকে পড়েছে উনি তারপরে বিস্তা এয়ারলাইন্সে দিল্লি থেকে 2 ঘন্টা ট্রানজিট নিয়ে উনি কাঠমান্ডু থেকে ওইখান থেকে অন্য কোথাও চলে যেতে পারে এবং চলে গেছে। আমরা যারা তদন্তকারী কর্মকর্তা মানে 18 তারিখ থেকে একটা জিডি হয়েছে, গোপাল বিশ্বাস তার কলকাতা পুলিশের কাছে জিডি করেছে,
এবং আপনারা দেখবেন সেইগুলিতে তারা তাদের মোবাইলগুলিতে বিভিন্ন ধরনের মেসেজ দিয়েছে, অর্থাৎ ভিকটিমের মোবাইল থেকেই কোনো সময় দেখা গেছে গোপাল বিশ্বাসের কাছে একটা রিং দিয়েছে, কোনো সময় বাংলাদেশের একজনের কাছে রিং দিয়েছে, কোনো সময় বিহার থেকেও রিং দিয়েছে এবং কলকাতা যে নাম্বার থেকেও রিং দিয়েছে। এবং অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে ভিকটিম কিন্তু এখনও ঠিক আছে। শাহীন, তার গার্লফ্রেন্ড সেলেস্টি, আর যে মূল হত্যাকাণ্ডের সংগঠক হিসেবে কাজ করেছে, যাকে রেখে আসছিল শাহীন, তার নাম হচ্ছে আমানুল্লাহ। কিন্তু এই আমানুল্লাহ কিন্তু তার নাম আমানুল্লাহ না, সে কিন্তু সেখানে একটা মানে নতুন পাসপোর্ট করে আমানুল্লাহ সেজেছে, কিন্তু তার নাম কিন্তু আরেকটা। ওই যে নামটা, সে কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির বড় নেতা ছিল, তার নাম গলাকাটা পার্টির নেতা। সে তার বিরুদ্ধে আপনার ওই মানে মানে খুলনা, যশোর ওই এলাকাগুলিতে অনেকগুলি মার্ডারের অস্ত্র অনেকগুলি মামলা আছে এবং সে হলো মূল সংগঠন হিসেবে কাজ করেছে। তার নাম হলো শিমুল। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে ভারতীয় ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কর্মকর্তাদের সঙ্গে গোয়েন্দা পুলিশের তথ্য আদান প্রদান হয়েছে। ভারতের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের 4 পুলিশ কর্মকর্তা বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আসার পর যৌথভাবে আটক আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদ একথা জানান। ইন্ডিয়া থেকে 4 সদস্যের প্রতিনিধি দল আসছেন, তারা আমাদের কাছে যে সকল আসামিরা আছে তাদের সাথে তারা কথা বলছে। পাশাপাশি ওই দেশেও যিনি গ্রেপ্তার হয়েছেন তার মাধ্যমে তারা রেড বডির যে বিভিন্ন পার্টগুলি কোথায় ফেলেছেন সেটা তারা হয়তো শীঘ্রই তারা বের করে ফেলতে পারবে। বঙ্গোপসাগরে ঘাঁটি গেড়ে এই অঞ্চলের শান্তি নষ্ট করার পায়তারা চলছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চক্রান্ত এখনও চলমান। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে 14 দলের নেতাদের সঙ্গে বৈঠকে এই কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। আপৎকালীন খাদ্যের মজুত রয়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। রাজনীতির নামে মানুষের উপর অত্যাচার করলে কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের 4.5 মাস পর জোট সঙ্গী 14 দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক বাংলাদেশ আওয়ামী লীগের। গণভবনে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় জোটের দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও জোট প্রধান শেখ হাসিনা। আজকে বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। রাজনীতির মাঠে জোট সঙ্গীদের নিয়ে কিভাবে এগোতে চায় ক্ষমতাসীনরা, তাই মূলত বিস্তৃত পরিসরে আলোচনা হয় বৈঠকে। শুরুতেই সূচনা বক্তব্য রাখেন দলীয় প্রধান। গত 15 বছরে বাংলাদেশের অনেক পরিবর্তন হয়েছে। স্বাধীনতার সপক্ষ শক্তি ক্ষমতায় থাকলেই দেশের যে উন্নতি হয় সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। বক্তব্যে আসে বিদেশি শক্তির শান্তি নষ্টের পায়তারার প্রসঙ্গ। বঙ্গোপসাগরে সামরিক ঘাঁটি বানানোর অপচেষ্টা চলছে ইঙ্গিত শেখ হাসিনার। বাংলাদেশের ইলেকশনই হতে দেবে না, এর পরের যেটা ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনই হতে দেবে না। তবে দেবে, আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিয়েছি, যে আমি জবাব দিয়েছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নাই। ওই অবস্থায় কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিলাম। তো চক্রান্ত এখনও আছে। চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। করোনা ও যুদ্ধের প্রভাবে রিজার্ভে চাপ পড়লেও দেশবাসীকে এ নিয়ে দুশ্চিন্তা মুক্ত থাকার আশ্বাস সরকার প্রধানের। তবে এখন সবথেকে যেটা সমস্যা হচ্ছে ইনফ্লেশন। অনেক দেশেরই রিজার্ভ কমে যাচ্ছে, আমাদের যদি খাদ্য মজুতটা থাকে আপৎকালীন সময়ের জন্য, তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না, এটা নেবে খুব বেশি চিন্তার কিছু নেই। সেটা হলো বাস্তবতা। রাজনীতির নামে মানুষের ওপর নির্যাতন করলে কারো ছাড় হবে না, হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। তো টেলিভিশনে যখন সবাই এইভাবে কথা বলে, আমরা তো কারো গলা টিপে ধরি না, বাধাও দিই না, কেউ বাধাও দেয় না, যা খুশি তাই বলে যাচ্ছে। জ্বালাও পোড়া, অগ্নিসংযোগ এগুলি যেন না করতে পারে, এটা যারা করবে তাদের কোনো ছাড় নাই। যতই মুরব্বী ধরুক আর যাই ধরুক, এদেরকে আমরা ছাড়বো না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
14 দলের সঙ্গে আওয়ামী লীগের যে দূরত্বের অভিযোগ আছে তা দূর হবে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশি বিদেশি চক্রান্ত মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে 14 দল। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে 3 ঘণ্টা বৈঠক শেষে গণভবনের বাইরে কথা বলেন নেতারা। সাংবিধানিক সরকারকে উচ্ছেদের চক্রান্ত অব্যাহত আছে। রাজনৈতিক মোল্লারা ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে। এখন এই সব কিছু নিয়ে আলোচনা করে যার যার দলের থেকে আবার বোঝাপড়া করে ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণ করা হবে। বাইরের লোক মনে করে আমরা সরকারে আছি, ফলে আমাদের কথা তো সেটা গ্রহণযোগ্য হয় না। আমরা আমাদের মতো করে আমরা আমাদের জায়গা থেকে এই ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। অসাম্প্রদায়িক মানবতাবাদ এর পক্ষে 14 দলকে আরও সুসংগঠিত করা। অনেকের মনে হয়তো একটু কষ্ট বা অভিমান ছিল, এতে 14 দলের নেতারাও মনে হয় যে দূরত্বের কথাটা বলা হোক সেটা আর থাকবে না। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। 83টি দলিলের এর সম্পদ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ক্রোকের নির্দেশ দেন মহানগর দায়রা জজ আদালত। এর আগে গত 18 এপ্রিল বেনজিরের বিরুদ্ধে ওঠা দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন। বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে গত 31 মার্চ খবর প্রকাশ করে একটি জাতীয় পত্রিকা। এছাড়া বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশ করে পত্রিকাটি। এ নিয়ে ব্যাপক আলোচনার জন্ম হয়। তার বিরুদ্ধে তদন্ত চেয়ে দুদকে আবেদন করেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। 83টি দলিল আদালতে দাখিল করে দুদক। তার ভিত্তিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত তার সম্পত্তি জব্দের নির্দেশ দেন। আদালত এই আবেদনটি শুনে কাগজপত্র পর্যালোচনা করে যাবতীয় প্রপার্টি যেগুলি আছেন, যেমন ব্যাংক অ্যাকাউন্ট আছেন, স্থাবর সম্পদ আছেন, রেজিস্ট্রিকৃত সম্পত্তি সমূহ জব্দের নির্দেশ দিয়েছে। বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জ শাহপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামে এক অভিজাত পর্যটন কেন্দ্র। তার স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় 6টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। 5টি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি হতে পারে বলে জাতীয় ওই দৈনিকে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, ঢাকার অভিজাত এলাকাগুলোতে সাবেক আইজিপির দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছের এলাকায় বিঘার পর বিঘা জমি রয়েছে। 2 মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও 5 তারকা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে 2 লাখ শেয়ার। পূর্বাচলে রয়েছে 40 কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য 45 কোটি টাকা। একই এলাকায় রয়েছে 22 কোটি টাকা মূল্যের আরও 10 বিঘা জমি। অথচ গত 34 বছর 7 মাসের চাকরি জীবনে বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোটায় প্রায় 1 কোটি 85 লাখ টাকা। বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুদকে চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তাতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ অবসরে যান 30 সেপ্টেম্বর 2022 সালে। অবসরের পর জানা যায়, বেনজির আহমেদের স্ত্রী ও মেয়ের নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে, যা তার আয়ের বিপরীতে ভারসাম্যহীন। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। ফের পেছালো শ্রমিক ঠকানোর মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের আপিল শুনানি। 4 জুলাই পর্যন্ত জামিনে থাকবেন তিনি। মামলাকে দুর্যোগের সঙ্গে তুলনা করে ডক্টর ইউনূস বলেন, এতে বহির্বিশ্বে দেশের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। এদিকে সাজাপ্রাপ্ত আসামির এমন বক্তব্য অধ্যুতপূর্ণ বলে মনে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আবারও পেছালো শ্রমিক ঠকানোর মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের আপিল শুনানি। হাইকোর্টের আদেশের কপি আদালতে না পৌঁছানোই এগোচ্ছে না মামলার কার্যক্রম। বৃহস্পতিবার জামিনের মেয়াদ বাড়াতে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 আসামি। 4 জুলাই পুনরায় তাকে হাজির হওয়ার দিন ধার্য করা হয়েছে। এজলাস থেকে বের হয়ে অধ্যাপক ইউনূস বললেন, কোন ক্ষোভে তাকে টানা হেঁচড়া করা হচ্ছে তা তিনি জানেন না। এর জন্য তিনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, বরং বহির্বিশ্বে মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশের। আমি তো আমার কাজ নিয়ে মশগুল ছিলাম। কেউ আমার উপরে রাগ করলো, কেন রাগ করলো, এত রাগ করলো যে আমাকে কাজকর্ম থেকে বিচ্যুত করে দিতে হবে, আমাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কোর্ট মনে হয় অনেকটা নিরুপায় হয়ে আবার আগামী
4-7 তারিখে আমাদের পরবর্তী ডেট নির্ধারণ করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামির এমন বক্তব্যকে উদ্ধত্যপূর্ণ বলে মনে করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে কথা বলার এটা অধ্যত্বপূর্ণ আচরণ, এটা উনি বলার এখতিয়ার রাখে না। বাংলাদেশের ইমেজের কথা বলছে, তাই কি বাংলাদেশের ইমেজ এটা ডিপেন্ড করে প্রফেসর ইউনূসের উপর? মোটেও না। শ্রম আইন লঙ্ঘনের মামলায় এবছরের 1 জানুয়ারি 6 মাসের কারাদণ্ড হয় অধ্যাপক ইউনূসের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় আসছে কিনা জানা যাবে শুক্রবার। আবহাওয়া অফিস জানিয়েছে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি। গতিপথ স্পষ্ট না হলেও সারা দেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে আপনার যে শুষ্ক লঘুচাপ রয়েছে এটা হয়তো আগামীকাল আপনার নিম্নচাপ হতে পারে এবং এটা আরও ঘনীভূত হয়ে হয়তো পরশু দিনে সাইক্লোনের রূপ নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই জন্য যখন সাইক্লোন আবার কোস্টের কাছাকাছি চলে আসবে সেই সময় তাপমাত্রা অটোমেটিক কমে যাবে। এটা ল্যান্ডফল এটা হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলাদেশ কোস্টের আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল যদিও আসে সেক্ষেত্রেও সারা বাংলাদেশে একটা ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশেষে মুক্তিযোদ্ধারা পেলেন বীর মুক্তিযোদ্ধার শব্দ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র। বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে 104 জন মুক্তিযোদ্ধাকে বিশেষ এই পরিচয়পত্র তুলে দেওয়া হয়। দেশের স্বাধীনতা অর্জনে জীবন বাজি রেখে যুদ্ধে গিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধারা। দেশ স্বাধীনের পর দেশের এই বীর সেনাদের নানাভাবে সম্মানিতও করে আসছে দেশ। দেশের বীর মুক্তিযোদ্ধাদের আরও একবার সম্মানিত করল দেশ। এবার তাদের সম্মানে বীর মুক্তিযোদ্ধা শব্দখচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার প্রথম ধাপে 104 জন মুক্তিযোদ্ধা পেলেন বীর মুক্তিযোদ্ধা শব্দখচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র। 2 বছরের বেশি সময় ধরে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে নির্বাচন কমিশনের ভুল বোঝাবুঝির অবসান হওয়ায় বিশেষ এই কার্ড হাতে পেলেন বীর সেনারা। আমি গর্বিত যে মুক্তিযোদ্ধাদের সম্মান বেঁচে থাকতে দেখে গেলাম। আমার আবেদন থাকবে যাতে মুক্তিযোদ্ধারা শেষবারের মতো যে কদিন বেঁচে আছেন যাতে সুন্দরভাবে সম্মান নিয়ে বেঁচে থাকতে পারেন। বিশেষ এই পরিচয়পত্রের মাধ্যমে মুক্তিযোদ্ধারা তাদের জন্য বরাদ্দকৃত সুযোগ সুবিধা ভোগান্তি ছাড়াই নিতে পারবেন। আপনাদের কার্ডের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা লেখা থাকবে, এটা সত্যি আমাদেরকে খুব আনন্দ দিচ্ছে। আপনারা থাকবেন না কিন্তু আপনার সন্তানদের কাছে, আপনার নাতি নাতনিদের কাছে এটা আর্কাইভ হয়ে থাকবে, এটাকে কখনোই হারাবেন না। বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র পেতে মুক্তিযোদ্ধাদের স্থানীয় উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন করতে হবে। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। প্রাতিষ্ঠানিকভাবে তথ্য সরবরাহের অভাব থাকায় সাংবাদিকদের তথ্য খুঁজতে হয় বলে মন্তব্য করেছে সিপিডি। একই সঙ্গে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কেন্দ্রীয় ব্যাংক ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার ব্যাংক খাত নিয়ে এক সেমিনারে বক্তারা তুলে ধরেন তাদের বক্তব্য। অভিজ্ঞদের ব্যাংক খাতে পরিচালকের দায়িত্ব নিয়ে আসার পরামর্শ দেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে অবাধ স্বাধীনতা না থাকা, আর্থিক খাতে দুরবস্থা এবং নিয়ন্ত্রক সংস্থা হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালনের প্রশ্নে বেশ সমালোচিত দেশের কেন্দ্রীয় ব্যাংক। এমন প্রেক্ষাপটে ব্যাংক খাত নিয়ে এক সেমিনার আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বৃহস্পতিবার গুলশানে এক হোটেলে আয়োজিত এ সেমিনারে সিপিডি জানায়, গত 10 বছরে অর্থঋণ আদালতে চলমান মামলার অর্থসহ মোট খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 3,78,000 কোটি টাকায়। ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠায় দুর্বলতা ও কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা না থাকায় দুরবস্থা তৈরি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের যে স্বাধীনতা সেটা ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে এবং যার ফলে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তেমন আমরা কোনো কিছু লক্ষ্য করছি না। তথ্য সরবরাহে ঘাটতির বিষয়ে সেমিনারে সিপিডির মন্তব্য, সরকারি প্রতিষ্ঠানগুলোতে ঠিকভাবে তথ্য প্রদান করলে কোনো প্রতিষ্ঠানে যেতেই হতো না গণমাধ্যম কর্মীদের। সমস্ত তথ্য কম্পিউটারের একটা বাটনের মধ্যে থাকা উচিত। সেটা হলে আসলে সাংবাদিকদের কোথাও ঘোরাঘুরি করতে হয় না তথ্যের জন্য, সবার তাদের লাইফটাও ইজি হয়। ব্যাংকিং খাতের অব্যবস্থাপনার জন্য কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বহীনতাকেই দুষছেন বক্তারা। সুশাসন না থাকায় বাড়ছে না কর্মসংস্থান, মানুষ আর্থিক খাত নিয়ে চিন্তিত বলেও জানান আলোচকরা। বাংলাদেশ ব্যাংকে আমি জানি না এত ঘন ঘন সিদ্ধান্তের পরিবর্তন, এতগুলো সার্কুলার, পলিসির মেকিং ডিসিশন, পলিসি এত রং। সাধারণ মানুষ, গ্রামের মানুষ, সচেতন মানুষ
they are not very, they are চিন্তিত about the banking sector. আজকে কেন হঠাৎ একদিন সকালে 10 ব্যাংকের নাম দিয়ে বলে দিচ্ছেন এগুলো খারাপ ব্যাংক? What I am saying is the regulatory authority did not perform their duty. বিভিন্ন গোষ্ঠীর যোগসাজশে আর্থিক প্রতিষ্ঠানের সুশাসন না থাকার কারণেই তারল্য সংকটে পড়েছে ইসলামী ব্যাংকগুলো, এমন তথ্য তুলে ধরে সিপিডি। কালচারটাই ক্রিয়েট হয়নি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অসাধু চক্রের কারণে মালদ্বীপের শ্রমবাজার হারালো বাংলাদেশ। ফ্রি ভিসায় দেশটিতে গিয়ে প্রতারিত হয়েছেন অসংখ্য বাংলাদেশি। চাকরি না পেয়ে কেউ কেউ পার করছেন মানবেতর জীবন, আবার কেউ দেশে ফিরছেন অবৈধ অভিবাসীর দায় নিয়ে। এমন অবস্থায় যাওয়ার আগে আরও বেশি সতর্ক হবার পরামর্শ মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশনের। বর্তমানে 1,20,000-এর বেশি বাংলাদেশি অবস্থান করছেন দেশটিতে। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে রিপোর্ট। দীর্ঘ বিরতির পর গেল 17 ডিসেম্বর দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপে চালু হয় বাংলাদেশের শ্রমবাজার। এতে বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হলেও এই সুযোগে মাথাচাড়া দিয়ে ওঠে কিছু অসাধু চক্র। শুরু হয় অবৈধ শ্রমিক নিয়োগ। ফ্রি ভিসায় মালদ্বীপে এসে প্রতারণার শিকার হন অসংখ্য বাংলাদেশি। চাকরি না পেয়ে বেকার হয়ে বসে আছেন অনেকে, আছে গ্রেপ্তার আতঙ্কও। অনিয়মের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে নতুন শ্রমিক নিয়োগ। আমাদের কিছু প্রবাসী ভাইয়েরা আছে, ফ্রি ভিসার নামক একটি যে ভিসা বলে, ওই ভিসায় লোকজন আইনা এখানে আবার একটা এলোমেলো সৃষ্টি করেছে, যার কারণে আগের যে লোকগুলার রেগুলারাইজ হয়েছিল না তারা তো আছেই, এখন আইসাও যারা আসছে তারপরে একটা সমস্যা সৃষ্টি হইতেছে, বিদায় আপাতত সাময়িকের জন্য স্থগিত রাখছে। এই অবস্থায় মালদ্বীপে আসার আগে সতর্কতা অবলম্বনের পরামর্শ বাংলাদেশ হাই কমিশনের। বাংলাদেশিদের জন্য কোটা বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে বলেও জানানো হয়। আসলে ফ্রি ভিসা বলতে কিন্তু কোনো ভিসা নাই। আপনাকে যে ভিসাটি দেওয়া হয়েছে একটি নির্দিষ্ট কোম্পানিতে একটি নির্দিষ্ট জায়গায় কাজ করার জন্য, আপনার ভিসাতে কিন্তু সেটি উল্লেখ রয়েছে। অবশ্যই আপনার ভিসাটি যেখানে সেখানে আপনি কাজ করবেন এবং এর বাইরে আপনি অন্য কোথাও কাজ করবেন না, তাহলে আপনারা যেখানে আছেন সুন্দরভাবে থাকতে পারবেন। মালদ্বীপের আইন অনুযায়ী কোনো দেশের সর্বোচ্চ 1 লাখ শ্রমিক দেশটিতে কাজ করতে পারবে, কিন্তু বর্তমানে 1,20,000-এর বেশি বাংলাদেশি মালদ্বীপে অবস্থান করছেন। এতে অবৈধ হয়ে পড়েছেন অনেকে। তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। সময় সংবাদ, মালদ্বীপ। স্পেনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার করতে দেশটিতে সফর করছে বাংলাদেশের ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। বাংলাদেশ দূতাবাস স্পেনের তথ্যমতে চলতি অর্থবছরে স্পেনের রফতানি $4 বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা। এ ধারা অব্যাহত রাখতে তৈরি পোশাকের বাইরে রফতানি বহুমুখীকরণ এবং স্পেনের বৈচিত্র্যময় রফতানি বাজারে বাংলাদেশের উপস্থিতি আরও বাড়ানোর জন্য বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল উইং বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। এর ধারাবাহিকতায় কমার্শিয়াল উইংয়ের সহযোগিতায় বাংলাদেশ চেম্বার অফ কমার্স ঢাকার একটি প্রতিনিধি দল স্পেনের বিভিন্ন শহর ভ্রমণ করছে। 2019-20 অর্থবছরে বাংলাদেশ থেকে স্পেনের রপ্তানি ছিল $200 কোটি। 2022-23 অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় $370 কোটি। আসন্ন জাতীয় বাজেটে প্রবাসী স্বার্থকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা। দেশের অর্থনীতির চালিকা শক্তির রেমিটেন্স যোদ্ধা খাত কোনো প্রবাসী ইউরোপে মারা গেলে এখনও তার মরদেহ নিজেদের চাঁদা তুলে পাঠাতে হয়। এক্ষেত্রে দূতাবাসগুলোতে আলাদা বরাদ্দের দাবি জানিয়েছেন প্রবাসীরা। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। দেশের বাইরে প্রায় 1.5 কোটির কাছাকাছি প্রবাসী বাংলাদেশির বসবাস। জীবিকার তাগিদে নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে জলাঞ্জলি দিয়ে পরিবার তথা দেশের জন্য কাজ করে চলেছেন এই মানুষগুলো, যারা রেমিটেন্স যুদ্ধ হিসেবেই পরিচিত। যে রেমিটেন্সকে বলা হয় বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, কিন্তু এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য জাতীয় বাজেটে রাখা হয় না বিশেষ বরাদ্দ। 2024-25 অর্থবছরের বাংলাদেশের জাতীয় বাজেট প্রায় সন্নিকটে, আর তাই আবারও এই প্রশ্নটি সামনে এসেছে। আগামী বাজেটের জন্য প্রবাসীদের স্বার্থকে বিবেচনা করা হয়, সেই দাবি ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের। একই সঙ্গে দূতাবাসগুলিতে প্রাক বাজেট আলোচনায় প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিতেও দাবি তাদের। প্রবাসী মৃত্যুবরণ করে শুধু ফ্রান্স না, সারা বিশ্বের মধ্যে অবহেলিত, তাদের লাশ পড়ে থাকে। যদি কিছু বরাদ্দ থাকতো, মিনিমাম ওদেরকে একটা অংশ সহযোগিতা করা যেত। অনেক প্রবাসী বাংলাদেশি অনেক গুরুতর অসুস্থ হয়ে বাংলাদেশে ফেরত যায়, পঙ্গু হয়ে যায়। তাদের উন্নত চিকিৎসার জন্য তাদের পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে না, সে অভাবে অনেক মানুষ মারা যায়। আমার সরকারের কাছে দাবি থাকবে এটাই যে তারা যেন
এই বাজেটে যেন প্রবাসীদের জন্য আলাদাভাবে একটি বরাদ্দ রাখে। বাংলাদেশ ব্যাংকের সূত্র মতে গেল বছর রেমিটেন্স এসেছে 2191 কোটি 57,60,000 ডলার, যা আগের বছর তুলনায় প্রায় 63 কোটি ডলারের বেশি। প্রবাসীদের কথা বিবেচনায় রেখে বাজেট কতটুকু প্রণয়ন করা হয় সেই প্রশ্ন রয়েই যায়। তবে এবারে বাজেট জন্য সত্যিকার অর্থেই প্রবাসী বান্ধব হয় সরকারের কাছে এমন আবেদন রেমিটেন্স যোদ্ধাদের। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। ফ্রান্সে জাতীয়তা পাবার ক্ষেত্রে ভাষাগত যোগ্যতার পাশাপাশি আরও বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়। শুনতে বা পড়তে অক্ষম কিংবা শিল্পী খেলোয়াড়ের মতো বিশেষ কোনো প্রতিভার অধিকারী হলেও মিলবে দেশটির জাতীয়তা। প্যারিসে আয়োজিত ফরাসি জাতীয়তা বিষয়ক সেমিনারে এই বিষয়গুলো উঠে আসে। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর আরও একটি রিপোর্ট। ফ্রান্সে দিন দিন বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দেশটির জাতীয়তা প্রত্যাশী ও গ্রহণকারীও। তবে জাতীয়তা পাবার ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনা করা হয় সে সম্পর্কে অনেকেরই নেই সঠিক ধারণা। বিবেচ্য বিষয় কিংবা কত বছর দেশটিতে বসবাস করলে জাতীয়তার জন্য আবেদন সহ বিভিন্ন বিষয়ে প্যারিসে এক সেমিনারের আয়োজন করা হয়। অ্যাজাইলাম অ্যান্ড ইমিগ্রান্ট সলিউশন সংস্থা আইসার আয়োজনে এই সেমিনারে উঠে আসে জাতীয়তা গ্রহণের কঠিনাটি নানা বিষয়। গ্রহণকারীরা জানান, সেমিনারের অনেক তত্ত্ব জাতীয়তা গ্রহণের ক্ষেত্রে তাদের জন্য সহায়ক হবে। এখানে কয়েকটা ধাপ থাকে যারা ফরাসি নাগরিকত্ব চাচ্ছে, যেমন অনেকে ইমিগ্রেন্ট থাকে, অনেকে রিফিউজি থাকে, অনেকে ট্যালেন্ট পাসপোর্টে আসে বা স্টুডেন্টের জন্য আসে। সো প্রত্যেকটার জন্য যে মেইন জিনিসগুলো থাকে, জব করার একটা বিষয় থাকে যে অনেক বছর জব করতে হবে, তাদের ফিস দপিগুলো কালেক্ট করতে হবে। আয়োজকরা বলেন, আইনি বিষয় সহ প্রবাসী বাংলাদেশিদের উৎসাহ প্রদানের লক্ষ্যেই তাদের এই আয়োজন। একজন যখন ফরাসি জাতীয়তা পায় তখন সে সব ধরনের সুবিধাই পাবে। একটা দেশের যে সেই ফরাসি দেশের সে প্রথমত সে ভোট দেওয়ার অধিকার পাবে এবং নাগরিক হিসেবে যত রকমের সুবিধা দরকার সব সুবিধাই পাবে। আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল বাংলাদেশিদেরকে সাহস দেওয়া এবং বিভিন্ন আইনি বিষয়ে জানা যে কিভাবে সহজে ফরাসি জাতীয়তার আবেদন করতে পারে এবং বয়কে জয় করতে পারে। আমাদের মনে কিন্তু অনেক সময় বয়ে কাজ করে, এই বয়টা কাটানোই হচ্ছে আমাদের মূল প্রোগ্রাম। বিভিন্ন জরিপের তথ্য বলছে ফ্রান্সে প্রায় 1 লাখের কাছাকাছি প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন, যাদের মধ্যে অন্তত 10,000 দেশটির জাতীয়তা গ্রহণ করেছেন। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি সহ 5 কর্মকর্তাকে নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানা করেছে ফিফা। এক বিজ্ঞপ্তিতে তদন্তের রায় প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। 13 লাখ টাকা ফিফা জরিমানা করেছে সালাম মুর্শিদিকে। এছাড়া আবু নাইম সোহাগকে 26 লাখ টাকা জরিমানার পাশাপাশি 3 বছরের জন্য ফুটবল সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে। 2023 সালের 14 এপ্রিল বাংলা নববর্ষের দিনে ছিমছাম বাফুফেতে হঠাৎ নেমে আসে কাল বৈশাখীর ঝড়। ফিফার দেয়া ফান্ড নিয়ে 9/6 অভিযোগে 2 বছরের নিষেধাজ্ঞা দেয়া হয় তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে। বাফুফেকে দেয়া টাকার হিসাবে মিথ্যা তথ্য দেয়ায় সে সময় তাকে এই শাস্তি দেয়া হয়েছিল। সোহাগ কাণ্ডের পর আর্থিক বিষয়াদি নিয়ে তদন্ত চলমান রেখেছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আরও কয়েকজনের ওপর তদন্ত অব্যাহত রেখেছিল সংস্থাটি। ফিফার এথিক্স কমিটির এডুকেটরি চেম্বার সবার সাক্ষ্য প্রমাণ নিয়েই এই সিদ্ধান্ত দিয়েছে। সেই তদন্তের রায় এবার আনুষ্ঠানিকভাবে সামনে এলো। এবার আর পার পেলেন না সালাম মুর্শেদি। বাংলাদেশের সাবেক ফুটবলার ও বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদি বাফুফের ফিনান্স কমিটিরও চেয়ারম্যান। আর্থিক অসঙ্গতি ও ফিফার কমপ্লায়েন্স সঠিকভাবে ব্যবহার করতে না পারায় তাকে 10,000 সুইস ফ্রাঁ বা 13 লাখ টাকা জরিমানা করেছে ফিফা। একই অভিযোগে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে 20,000 সুইস ফ্রাঁ ও 3 বছরের জন্য ফুটবলের সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে। বাফুফের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা মিজানুর রহমান দুজনকেই 10,000 সুইস ফ্রাঁ ও 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে কোনো শাস্তি পাননি বাফুফের ক্রয় ও স্টোর কর্মকর্তা ইমরুল হাসান শরীফ। ভবিষ্যতে এ ধরনের অপরাধে যেন যুক্ত না হন সেজন্য তাকে সতর্ক করা হয়েছে। পারভিন আক্তার, সময় সংবাদ। বঙ্গোপসাগরে ঘাঁটি গেড়ে এই অঞ্চলের শান্তি বিনষ্টের পায়তারা চলছে। 14 দলের বৈঠকে আওয়ামী লীগ সভাপতি বললেন, রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই, মজুদ আছে আপদকালীন খাদ্য।
এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পত্তি জব্দের নির্দেশ আদালতের। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত। এই ছিল প্রবাসী সময়। সঙ্গে থাকুন সময়ের।